রূপা মা, এই দেখ, আজ হাটে গিয়ে তোর জন্য একটা নতুন লাল জামা কিনে এনেছি। আর এই নে তোর পড়ার খরচের টাকা। আজ খুব কষ্ট হয়েছে রে মা, ওই বাড়িতে অনেক কাজ ছিল। রাখো তোমার এই সস্তা লাল জামা। এই জামা পরলে আমাকে গাইয়া ভূত লাগবে। আর তোমাকে কতবার বলেছি মা, তুমি আমার কলেজের সামনে ওই ময়লা ছেঁড়া শাড়ি পরে যাবে না। আমার বান্ধবীরা তোমাকে দেখে হাসাহাসি করে। তুমি নিজেকে একটু আয়নায় দেখেছো কখনো? এত কালো কেন তুমি? মাগো, দিনরাত রোদে পুড়ে কাজ করি, তাই গায়ের চামড়া আরও পুড়ে গেছে। আর তাছাড়া আমি এমনিতেই কালো, এটা তো ওপরওয়ালা বানিয়েছে আমাকে। আমার কি দোষ বল? তুই আমার ওপর রাগ করিস না মা, তুই ফর্সা আছিস, তাতেই আমার সুখ। আমি আর তোর কলেজের সামনে যাব না, দূর থেকে তোকে দেখে চলে আসব। ঠিক আছে, এই কথাটা তুমি মনে রেখো। আর আমি তো তোমাকে বলেছি মা, আমার এই সুন্দর সোনালি লম্বা চুল আর এই ফর্সা স্কিনের জন্য দামি দামি কসমেটিক্স দরকার। তুমি কেন কিনে দিচ্ছ না? তুমি কি চাও বলো তো? আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাক? না রে মা, তুই এসব কি বলছিস? আমি এটা কখনোই চাই না। সারা জীবন এই কালো রূপের জন্য আমি অনেক কথা শুনেছি। আমি কখনোই চাই না আমার মেয়েও কারো কথা শুনুক। আসলে মা, তুই তো জানিস এই সংসার চালাতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এত দামি জিনিস তোকে আমি কি করে এনে দেব? কিন্তু আমি চেষ্টা করব। তুই এখন আর রাগ করিস না, কেমন? দেখো মা, আমি তোমার এত অজুহাত শুনবো না। আমি সুন্দর, আমার রূপচর্চা করার জন্য এগুলো লাগবেই। কেন যে তোমার মতো গরিব মায়ের পেটে বিধাতা আমাকে জন্ম দিল, আমার আর ভালো লাগে না। এসব বলে রূপা রাগ করে ঘরে চলে যায়। আমার মেয়েটার সব ইচ্ছে আমি কি করে পূরণ করব? যত বড় হচ্ছে ততই ওর চাহিদা বেড়ে যাচ্ছে। আমি একা কি করে ওকে বড় করব? ওগো, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এমনভাবেই রাবিয়া বেগম কান্না করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। হঠাৎ একদিন গ্রামের রতন ঘটক রাবিয়ার বাড়িতে আসে, শহরের এক ধনী পরিবারের বিয়ের প্রস্তাব নিয়ে। ও রাবেয়া, তোমার ভাগ্য তো খুইলা গেল। শহরের মস্ত বড় ব্যবসায়ী, কোটি টাকার মালিকের একমাত্র ছেলে আকাশ, তার মা মেয়ে দেখতাছে। আমি রূপার একটা ছবি তুলে নিয়ে দেখাইছিলাম। আকাশের মা তো ছবি দেখেই পাগল হয়ে গেছে। কালকেই তোমার মেয়েকে দেখতে আসবে তারা। ও, বুঝতে পারছি। কিন্তু রতন ভাই, ওনারা অত বড় লোক, আমরা তো গরিব। আমাদের এই ভাঙা ঘরে ওনারা বসবেন কোথায়? আর আমি তো একটা কালো মূর্খ মেয়ে ছেলে। ওনারা যদি আমাকে দেখে বিয়েটা ভেঙে দেয়, তখন কি হবে বলেন তো? তোমাকে দেখে বা এই ঘর দেখে তারা রাজি হয়নি। তোমার সুন্দরী মেয়েকে দেখে তারা পছন্দ করেছে। কিন্তু তারপরেও তুমি ওর মা জানলে একটু সমস্যা হবে। তা তো বুঝলাম, কিন্তু এত ধনী ঘরে আমার মেয়েকে যে বিয়ে দিতে ইচ্ছে করছে না। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। যদি বিয়ের পর ওরা আমার মেয়েকে দেখতে না দেয়, তখন আমি কি করব? মা, তুমি একটু চুপ করবে? রতন মামা যখন বলেছে তখন একটা ব্যবস্থা হবেই। আর আমি কতদিন এমন গরিব হয়ে থাকবো বলো? এই জীবন আমার আর ভালো লাগছে না। রতন মামা, একটা কথা বলো তো, ওই আকাশের মা কেমন মানুষ? আরে রূপা, আকাশের মা তো অত্যন্ত কড়া মেজাজের মহিলা। রূপ আর বংশ ছাড়া কিছুই বোঝে না। সে যদি দেখে তোর মা এত কালো আর তোরা এত গরিব, তবে একটু সমস্যা হতে পারে। কিন্তু তুই যেহেতু অনেক সুন্দর, তাই তারা আবার ভেবেও দেখতে পারে। না না, আমি কোনো রিস্ক নিতে চাই না। তাহলে একটা কাজ করো রতন মামা, তুমি আকাশের পরিবারকে বলবে আমি এক ধনী ঘরের মেয়ে, কিন্তু ছোটবেলায় আমার মা বাবা মারা যাওয়ায় এই রাবেয়া আয়া আমাকে গ্রামের বাড়িতে লুকিয়ে বড় করেছে। সে আমার মা না, এটাই বলবে, ঠিক আছে? এ কি কথা বলছিস রূপা? আমি তোরে 10 মাস 10 দিন পেটে ধরলাম, নিজের রক্ত পানি কইরা তোরে বড় করলাম। আর আজ তুই শহরে বড় লোকের কাছে যাওয়ার জন্য নিজের মাকে আয়া বানাচ্ছিস? মা, যদি আমার সুখ চাও, তবে কাল তোমাকে এই নাটকের অংশ হতে হবে। শহরের ওই রাজপ্রাসাদে যদি আমি একবার রানী হতে পারি, তবে তোমার সব কষ্ট দূর করে দেব। আর যদি তুমি কাল মুখ খোলো, তবে তুমি আমার মরা মুখ দেখবে। বেছে নাও, তুমি আমাকে চাও নাকি আমার মৃত্যু? না মা, তুই এমন কথা বলিস না। তুই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আচ্ছা মা, তুই সুখী হ। কাল থেকে আমি আর তোর মা না, আমি তোর দাসীই হব। বিধাতা আমার কপালে এটাই লিখে রেখেছিল। এমনভাবেই তারা কথা বলতে থাকে। এরপর পরদিন আকাশ এবং তার মা রূপাকে দেখে তাদের অনেক পছন্দ হয়। রতন ঘটক, মেয়েটা দেখতে সত্যিই যেন অপ্সরা।
এই নোংরা গ্রামে এমন মেয়ে ভাবাই যায় না। তাই এই মহিলাটাকে, এর গায়ের রং তো একদম কয়লার মতো কালো। ম্যাডাম, ওইটা তো বললাম, রূপা আসলে এক বড় জমিদারের মেয়ে ছিল। ওনারা মারা যাওয়ার পর এই আয়া রাবেয়া ওকে এই গ্রামে এনে আগলে রেখেছে। রাবেয়া তো আসলে কাজের বেটি, তাই চেহারাটা এমন। রূপার সবকিছু হারিয়ে এখন ওর এই অবস্থা। মা, রূপার চেহারা দেখেছো? পুরো হীরের টুকরো, তার উপর অমন সোনালি লম্বা চুল, ওকে দেখে তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। ওর পাশে দাঁড়ালে আমাকে মানাবে তো? রূপাকে কে বড় করেছে, সে কালো কি ফর্সা, তা দিয়ে আমাদের কি দরকার? আমরা রূপাকে আজই আংটি পরিয়ে দেব। আচ্ছা রূপা, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনাকে পছন্দ না হয় কি করে? আপনি কত সুন্দর, আবার কত ধনী পরিবারের ছেলে। আমার কোনো আপত্তি নেই। আহা, লক্ষ্মী মেয়ে। তবে হ্যাঁ রূপা, বিয়ের পর কিন্তু এই গ্রামের সাথে আর এই কালো আয়াবুড়ির সাথে সব সম্পর্ক চুকিয়ে দিতে হবে। আমাদের মতো হাই সোসাইটির ঘরে এরকম কালো নিচু জাতের মানুষের যাতায়াত আমরা একদম পছন্দ করি না। আপনি যা বলবেন আন্টি, তাই হবে। আমার এই পৃথিবীতে আপনারা ছাড়া আর কেউ থাকবে না। এমনভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই রূপা তার জন্মদাত্রী মাকে পর করে দিয়ে ধনী ঘরের ছেলেকে বিয়ে করে বেশ সুখে শান্তিতেই সংসার করতে থাকে। আর রাবেয়া বেগম ঘরের এক কোণে দাঁড়িয়ে অনেক কাঁদতে থাকে। এক মুহূর্তেই যেন তার সবকিছু শেষ হয়ে যায়। শোনো রূপা, তোমার যখন যা প্রয়োজন হবে তখন তুমি আমার কাছে বা মায়ের কাছে চাইবে। এখানে তোমার কোনো কিছুরই অভাব হবে না, বুঝলে? তোমাকে আমি কিছু শপিং করে এনে দিলাম, এগুলো ইউজ করো, আবার লাগলে বলবে। আমি কখনো ভাবিনি যে আমার এত ধনী ঘরে বিয়ে হবে। সারাটা জীবন ওই কুঁড়ে ঘরে থেকে থেকে হয়তো জীবনটা শেষই হয়ে যেত। এমনটা কেন হবে বলো তো? তোমার যেই সৌন্দর্য, যে দেখবে সেই পাগল হয়ে যাবে। তোমার এই সৌন্দর্য আর লম্বা সোনালী চুল দেখে তো পাগল হয়ে গিয়েছিলাম আমি। তুমি এখন এই বাড়ির চাঁদ, তোমার আর কোনো কষ্ট থাকবে না। এমনভাবেই তারা কথা বলতে থাকে। বিয়ের পর রূপা ধনী বাড়িতে এসে অনেক সুখে সংসার করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কয়েক মাস। এমনই একদিন এ কি করলে রূপা? চোখ দুটো কি কপালে উঠেছে নাকি? এই শাড়িটার দাম কত জানো? উফ, যতই হোক ওই গ্রামীণ আয়াবুড়ির কাছে বড় হয়েছো, রক্তে ওই ছোট লোকের স্বভাবই রয়ে গেছে। যতই সুন্দর হও, ভেতরের নোংরা জাতটা তো বদলাবে না। চাটা ফেলে আমার শাড়িটা কি করে দিলে? মা, দয়া করে আমাকে মাফ করে দিন। আমি দেখতে পাইনি যে আপনি এখানে আছেন। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। কি হয়েছে মা, এত চিৎকার করছো কেন? দেখ তোর রূপসী বউয়ের কাণ্ড, আমার লাখ টাকার শাড়িটা নষ্ট করে দিল। এর আসল বংশ পরিচয় কি? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়, কোনো ভদ্র ঘরের মেয়ের চলাফেরা কি এমন হয় নাকি? আমি তো শুধু রূপ দেখে পাগল হয়ে বউ করে আনলাম, কোনো ভুল করলাম না তো? মা, তুমি এভাবে বলো না। সুন্দর মেয়েরা এসব ঘরের কাজ এমনিতেও পারে না। সব দিক দিয়ে কি সমান পাওয়া যায় বলো? আর রূপা, মাকে একদম রাগাবে না। মনে রেখো, তোমার এই রূপের জন্যই আমি তোমাকে এই বাড়িতে এনেছি। তোমার বংশ পরিচয় আমরা কিছুই ঘেটে দেখিনি। অন্তত এখন এ বাড়ির মতো হওয়ার চেষ্টা করো। অনেকদিন তো হয়ে গেল, আর কত কাজে ভুল করবে। আমি খুব চেষ্টা করব যেন আর কোনো ভুল না হয়। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি ইচ্ছা করে এটা করিনি। মা, আমি আপনার শাড়িটা সুন্দর করে ধুয়ে দেব, দেখবেন কোনো দাগ থাকবে না। এমনভাবেই রূপা তাদের কাছে ক্ষমা চায়। এরপর সে মন খারাপ করে ঘরে চলে যায়। তারা অল্পতেই কেন আমার সাথে এমন করে? বিয়ের প্রথম প্রথম তো খুব ভালোবাসতো, কিন্তু ধীরে ধীরে তারা কেমন যেন হয়ে যাচ্ছে। আমি তো কত চেষ্টা করি তাদের মতো হয়ে চলার, তারপরেও কেন তারা আমাকে অপমান করে? আমি কি এই বিয়েটা করে ভুল করলাম? না না, তা হবে কেন? আমার মতো সুন্দর মেয়ের তো এমন ধনী বাড়িতেই থাকার কথা। এখন আমি কত ভালো ভালো শাড়ি পরি, ভালো খাবার খাই, যা ইচ্ছে তাই করতে পারি। আমি তো এটাই চেয়েছিলাম। নিশ্চয়ই সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। এমনভাবেই রূপা নানা রকম কথা ভাবতে থাকে। এরপর কেটে যায় আরও কিছুদিন, আর রূপা গর্ভবতী হয়। এই কথা শুনে আকাশ আর তার মা খুবই খুশি হয়ে যায়। তারা রূপাকে খুব আদর করতে শুরু করে। শোনো রূপা, তুমি কিন্তু নিজের খুব যত্ন নেবে। এই বংশের প্রথম বংশধর আসতে চলেছে, তুমি খুব যত্নে থাকবে কেমন? আর আকাশ, নিশ্চয়ই তোর ছেলে বা মেয়ে ওর মতোই এত সুন্দর হবে, তাই না রে?
তখন খুব গর্ব করে লোকদের বলতে পারবো যে এমন নাতি নাতনি কি কেউ দেখেছো? দেখো আমার বংশধর কত সুন্দর। হ্যাঁ মা, তা তো হবেই। ওর মা তো একদম পরীর মতো। নিশ্চয়ই রূপার সন্তানও ওর মতোই সোনালী চুল আর ফর্সা স্কিনের অধিকারী হবে। এভাবেই তারা সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকে। বেশ কয়েক মাস পর রূপা হাসপাতালে একটা কন্যা সন্তান জন্ম দেয়, কিন্তু সে দেখতে অনেক কালো ছিল, একদম রূপার মায়ের মতো। এটা দেখে রেহানা বেগম আর আকাশ অনেক রেগে যায়। ওরে বাবা রে, এ কি এত কুৎসিত কালো বাচ্চা! রূপা, তুমি এই কালো বাচ্চাকে নিয়ে শুয়ে আছো কেন? আমার নাতনি কোথায়? আমার ফর্সা ছেলে বৌমার ঘরে এইরকম আলকাতরার মতো কালো বাচ্চা হতেই পারে না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এটা আমার সন্তান হতে পারে না। এই বাচ্চার গায়ের রং এত কালো কেন? আমার বউ ফর্সা, আমি ফর্সা। নিশ্চয়ই কেউ বাচ্চা বদলে ফেলেছে। তাদের এমন চিৎকার শুনে সেখানে ডাক্তার আসে। শান্ত হন মিস্টার আকাশ। আমরা কোনো বাচ্চা বদলাইনি। বিজ্ঞানের পরিভাষায় একে জেনেটিক্স বলে। মা বাবা ফর্সা হলেও যদি তাদের পূর্বপুরুষ বা নানির গায়ের রং কালো হয়, তবে বাচ্চার গায়ের রং কালো হতেই পারে। আশা করি সবকিছু ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনারা মা ও সন্তানের যত্ন নিন। ওদের এখন যত্নের প্রয়োজন। আমি এখন আসি। আর এখানে কোনো চিৎকার করবেন না। নানি, তার মানে ওই কুচকুচে কালো বুড়িটা তোর নিজের মা ছিল? তুই আমাদের সাথে জালিয়াতি করেছিস? তুই একটা নিচু জাতের কালো মায়ের মেয়ে। তোর রক্তের ভেতরে এই কালো রং লুকিয়েছিল। ভেবেছিলাম আমার বংশধর তোর মতো সোনালী চুল আর সুন্দর হবে, কিন্তু না, তোর ওই কালো কুচকুচে মায়ের মতো হয়েছে। ও আমাদের মান সম্মান শেষ করে দিল। আকাশ, আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, সে আমার মা ছিল। আমি ভয়ে মিথ্যা কথা বলেছি। কিন্তু এই বাচ্চাটা তো তোমার রক্ত আকাশ। একে অবহেলা করো না। ও যেমনই হোক, এটা তো আমাদেরই সন্তান। চুপ কর প্রতারক মহিলা। যে রূপের অহংকারে তুই নিজের মাকে দাসী বানিয়েছিস, আজ সেই রূপ দেয়াল ভেঙে চুরমার হয়ে গেছে। এই কালো কুৎসিত বাচ্চা নিয়ে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তোকে আর তোর এই কালো বাচ্চাকে আমি আমার কাছে রাখতে পারবো না। আমি তোকে ডিভোর্স দেব। মা, চলো, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। ও বুঝে নিক এই বাচ্চাকে নিয়ে কি করবে। এসব বলে তারা সেখান থেকে চলে যায়, আর রূপা তার মেয়েকে নিয়ে কান্না করতে থাকে। এ কি রূপা, তুই এতদিন পর মায়ের কাছে আসলি মা? আর এটা কে? তোর মেয়ে নাকি? হ্যাঁ মা, আমার আরেকটা মা এসেছে পৃথিবীতে। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি মা। ও মা, আমি কুলাঙ্গার। আমি তোমার দুধের দিন ভুলে গিয়েছিলাম। তোমাকে সবার সামনে দাসী বলেছি। তোমার কালো রং নিয়ে ঘৃণা করেছি। আর আজ দেখো মা, আমার অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। ওনারা আমাকে আর আমার এই কালো বাচ্চাকে রাস্তায় ফেলে দিয়েছে মা। আমার মেয়ে কালো হয়েছে দেখে ওরা মেনে নিচ্ছে না। ওদের নাকি মান সম্মান চলে যাবে। দুনিয়ার মানুষ চামড়ার রং দেখে মা, কিন্তু মা তো দেখে সন্তানের মন। তুই ভুল করেছিলি মা, কিন্তু তুই তো আমারই কলিজার টুকরা। আকাশ তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তো কি হয়েছে? আমার এই কুঁড়ে ঘর তোর জন্য সব সময় খোলা আছে। আমি আমার নাতনিকে বড় করব, আর কাউকে লাগবে না ওর। তুই একদম চিন্তা করিস না। আর ওই আকাশ আজ যেভাবে নিজের মেয়েকে অবহেলা করলো, দেখবি একদিন এর শাস্তি ঠিক পাবে। মাগো, তাই যেন হয়। কিন্তু আমিও ভুল কম করিনি। তার ফল হিসেবে এই যে আমার সন্তান। না জানি ওকে কত অবহেলা সহ্য করতে হবে, কিন্তু আমি সব সময় চেষ্টা করব ওকে ভালো রাখার।